নমস্কার। বৈঠকি ইনস্টিটিউশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও প্রত্যেককে স্বাগত জানাই। আজকে কথা বলবো সেকেন্ড এসএলএসটির যে রিভিউ মামলার শুনানি ছিল, সেই শুনানির রায় কি এলো, সেই রায়ের উপর নির্ভর করে তোমাদের অনেকের মনে অনেক সংশয় দেখা দিয়েছে যে এসএলএসটি পরীক্ষা কি সত্যই তাহলে পিছিয়ে যাবে। এই সমস্ত বিষয় নিয়ে আজকে কথা বলবো, সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। প্রথমেই একটা কথা না বলেই নয় যে এত বছর পর তোমরা একটা এসএলএসটি পরীক্ষা পাচ্ছ, প্রায় 10 বছর, এত বছর ধরে বিএড করে বসে আছো, একটা এসএলএসটি হয়নি। তার মধ্যে থেকেই যখন একটা এসএলএসটি আমরা দেখতে পেলাম, সেটা আবার মামলা স্তূপের উপর বসে আছে। একটার পর একটা মামলা, একটার পর একটা যেন সেই ভয়ানক কঠিন পরিস্থিতি তৈরি হচ্ছে, একটার পর একটা জটিলতা যেন কিছুতেই কাটতে চাইছে না, সামনে যেন ভয়ঙ্কর মরীচিকা তৈরি হয়ে আছে। এই অবস্থা তোমারও হচ্ছে, আমি জানি। আর অবশ্যই এখন ঠিক কারা কি অবস্থায় আছো আমাকে জানিও। আমি আজকে তোমাদের সাথেই কথাটা বলছি যে প্রত্যেকটা শিক্ষার্থীর ঠিক মনের অবস্থা এখন কেমন। এখন তোমরা পড়াশোনা করবে, নাকি কবে কি মামলা হচ্ছে, কবে কি মামলা শুনানি আছে, তার রায় কি আসছে সেই সব নিয়ে মাথা ঘামাবে। ভয়ঙ্কর একটা মেন্টাল প্রেশার তোমাদের মধ্যে তৈরি হয়ে আছে, আমি খুব ভালো করে জানি। হয়তোবা সকলেই আমাদের এই এই অবস্থাটার মধ্যে দিয়ে হাঁটছে। কিন্তু একটা বিষয় দেখো যে আজকে যে মামলা ছিল, যে রায়দান ছিল, সেটা দুটো মামলার আজকে শুনানি হয়েছে। একটা 14 নম্বর যে মামলার শুনানি ছিল, সেই মামলাটি খারিজ হয়েছে। আরেকটি 17 নম্বর যে মামলা, সেই শুনানি ছিল, সেটি পিটিশনারদের জয় হয়েছে সেখানে। প্রথমে 17 নম্বর যে মামলার কথাটিতে আসে, যা শুনানি ছিল, তার জন্যই এত প্রসঙ্গ উঠে আসছে, যে কারণে তোমাদের এত ভয়ের সৃষ্টি হয়েছে, সংশয়ের সৃষ্টি হয়েছে। সেটা হচ্ছে যে এখন যে নতুন সিলেকশন প্রসেস সেকেন্ড এসএলএসটি 2025 অনুযায়ী আমরা জানি যে আমাদের যে ন্যূনতম নাম্বার যেটা থাকলে তবে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে, সেটা 50%, মানে 50%, গ্রাজুয়েশনে অথবা পোস্ট গ্রাজুয়েশনে। কিন্তু 2016 সালে এই নর্মসটা ছিল না, তখন কি ছিল? 45%। এবার সেই ভিত্তিতেই 2016 সালের অনেক শিক্ষক চাকরি করছেন এবং চাকরি পেয়েছেন সেই সিলেকশন প্রসেস অনুযায়ী। কিন্তু এখন যখন সেকেন্ড এসএলএসটির এই নতুন রেগুলেশন, রুলস রেগুলেশন তৈরি হলো, সেখানে এনসিটির নর্মস অনুযায়ী 50% নম্বরকে মান্যতা দেওয়া হচ্ছে। 50% তোমাকে ন্যূনতম নাম্বার পেলে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। এবার এই কারণেই যারা যোগ্য শিক্ষক, 2016 সালে যে সমস্ত যোগ্য শিক্ষক এখনো ইন সার্ভিস অবস্থায় আছেন, কিন্তু তাদের নাম্বার 50% নেই, অর্থাৎ 45% আছে, তারা এটা নিয়েই মামলা দাখিল করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। তাদের আবেদন এটাই ছিল, যেন তারা নতুন নিয়োগ পরীক্ষায় বসতে পারে। কারণ তারা যেহেতু 2016 সালের যোগ্য শিক্ষক এখনো ইন সার্ভিস অবস্থায় আছে, এবং 2016 সালের যে নর্মস অনুযায়ী 45% সর্বনিম্ন নাম্বার পেলেই কিন্তু এলিজেবল ছিলেন তারা, তাহলে তারা যেন এই পরীক্ষাতেও বসতে পারে, অর্থাৎ তাদের যেন নাম্বারের রিল্যাক্সেশন দেওয়া হয়। যথারীতি আজকে যে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ আমরা দেখতে পাচ্ছিলাম, এই শুনানি চলছিল, সেখান থেকে এই রায়দান হয় যে তারা নাম্বারের রিল্যাক্সেশন পাবে এবং তাদের জন্য 7 দিন সময় দেওয়া হয়েছে, তারা ফর্ম ফিল আপ করতে পারবে। 45% নাম্বার পেলেও সেই যোগ্য শিক্ষক যারা ইন সার্ভিস অবস্থায় আছে, 2016 শিক্ষকরা ফর্ম ফিল আপ করতে পারবে, তাদের 50% নাম্বারের দরকার নেই। তো এই ছিল আজকের আসল কথা। এবার পাশাপাশি আরো কিছু জিনিস যেমন তোমাদের ক্লিয়ার করে দিই, যেমন ধরো এক্সপিরিয়েন্সের নাম্বার তোমরা জানো, যারা যোগ্য শিক্ষক তারাই শুধুমাত্র পাবে, এজ রিল্যাক্সেশন তারাই শুধুমাত্র পাবে, ইন সার্ভিস যোগ্য শিক্ষকরা। তো সেগুলো সমস্ত কিছু ক্লিয়ার হয়েছে, কিন্তু এখন পাশাপাশি আর একটা বিষয় উঠে এসেছে। সেটা শিক্ষকরা বলেছেন যে তারা পরীক্ষায় বসবেন, যেহেতু আর কোনো অপশন নেই, তাদেরকে পরীক্ষায় বসতে হচ্ছেই। কিন্তু তাদের যেহেতু নিয়মিত স্কুলে যেতে হচ্ছে, স্কুলের সমস্ত কার্যক্রম করতে হচ্ছে, যেমন ধরো পরীক্ষা নেওয়া, খাতা দেখা, যেগুলো আর কি শিক্ষকদের কাজ থাকে, সে সমস্ত কিছু তাদেরকে করতে হচ্ছে, ক্লাস নেওয়া থেকে শুরু করে, সুতরাং তারা পড়ার সময় পায়নি। তাই তাদেরকে পড়ার সময় দেওয়া হোক 3টে মাস। অর্থাৎ তারা চাইছে যে যেন পরীক্ষা আরো 3 মাস পিছিয়ে যাক, তাহলে তারা পড়ার সময় পাবে, সামনে পুজোর ছুটি আছে এবং তারা একটু পড়ার সময় পেয়ে যাবে, এমনটাই আবেদন করেছেন তারা সুপ্রিম কোর্টের বিচারপতিদের কাছে। কিন্তু এ বিষয়ে বিচারপতি কোন রকম নির্দিষ্ট করে কিছু বলেননি।
এখন তাহলে প্রসঙ্গ, তাহলে কেন এত সংশয় দেখা দিচ্ছে যে পরীক্ষা পিছিয়ে যাবে? যেহেতু সুপ্রিম কোর্ট বা বিচারপতিরা কিছু বলেননি, তাহলে কেন এই প্রসঙ্গ উঠে আসছে? আসলে আসছে তার কারণটা, এখানে একটা কথা যেহেতু বিচারপতি বলেননি ঠিকই যে পরীক্ষা পিছিয়ে যাবে, কিন্তু একটা বড় জায়গা সেখানে ছেড়ে দেওয়া হয়েছে। বিষয়টা কেমন দেখো, সেটা হলো যে যদি এই প্রসিডিওর যেরকম 7 দিন ফর্ম ফিল আপ চলবে, তারপরে অ্যাডমিট কার্ড, কারণ তোমাদের পরীক্ষার ডেট এসে গেছে 7 তারিখ, 14 তারিখ, অ্যাডমিট কার্ডও অলমোস্ট তোমাদের কাছে চলে এসেছে, সেন্টার তোমাদের নির্দিষ্ট হয়ে গেছে, সুতরাং আবার এই 7 দিন ফর্ম ফিল আপ শুরু হবে, আবার তাদের কাছে অ্যাডমিট কার্ড যাবে, এই সমস্ত বিষয়ে যদি টাইম লাগে তাহলে তো সেটা বেশ একটু সময় সাপেক্ষ। যদি এটাও বলতে হয় তাহলে সময় সাপেক্ষ তো অবশ্যই, কিন্তু এখনো আমাদের কাছে সময় আছে। আজকে 21শে আগস্ট, আর আমাদের 7ই সেপ্টেম্বর থেকে পরীক্ষা শুরু হচ্ছে, 7ই সেপ্টেম্বর আর 14ই সেপ্টেম্বর, তাহলে এখনো মোটামুটি 15 থেকে 16 দিন আমাদের হাতে সময় আছে। আর আমাদের তো অ্যাডমিট একটু আগে আগেই চলে এসেছে, বা সমস্ত কিছু আগে থেকেই ঠিক হয়ে গেছে, তাহলে এখনো আমাদের কাছে সময় আছে। কমিশন যদি চায় তাহলে অবশ্যই এই সময়ের মধ্যেও সমস্ত কার্যক্রম কমপ্লিট করতে পারে, যদি চায়। তাহলে পরীক্ষাটা 7ই সেপ্টেম্বর আর 14ই সেপ্টেম্বর অর্থাৎ পুজোর আগেই সমাপ্ত করে ফেলতে পারে। কিন্তু তাহলে ঘটনা কি দাঁড়াচ্ছে, যে যোগ্য শিক্ষকদের এই আবেদন বিচারপতি রাখেননি। বিচারপতি সেটাকে সম্পূর্ণ গ্রাহ্য করেননি অবশ্যই, বা মান্যতা দেননি অবশ্যই, কিন্তু তিনি এটাও বলেছেন যে যদি কমিশন প্রয়োজন মনে করেন, কমিশন যদি প্রয়োজন মনে করেন যে পরীক্ষার কি হবে বা এই প্রসিডিওর কিভাবে কি এগোবে, তাহলে কমিশন তার উপর নির্ভর করছে, মানে কমিশনের উপর নির্ভর করছে। তাহলে একটা কথা আমরা মোটামুটি ভাবে বুঝতে পারছি যে কমিশন যদি প্রয়োজনীয়তা বোধ করে তাহলে পরীক্ষা পিছলেও পিছোতে পারে। কমিশন যদি প্রয়োজনীয়তা বোধ করে তাহলে পরীক্ষা পিছনোর সম্ভাবনা আছে, কারণ এইটা কমিশনের উপর ছেড়ে দিয়েছে বিচারপতিরা। এবার একটা ঘটনা উঠে আসে, তাহলে সত্যতা ঠিক কতটা? দেখো, একটা বিষয় তো খুব ক্লিয়ার, পরীক্ষা পিছনো মানে তোমাদের একটা মানসিক চাপ তো অবশ্যই তৈরি হবে, এবং পড়াশোনার মধ্যে একটা গাফিলতি তো আসবেই। আবার এতগুলো মাস পরীক্ষা যদি পিছিয়ে যায়, যে জোর কদমে পড়াশোনা করছিলে সেখান থেকে তো একটু গতিটা হ্রাস হবেই, সেটা প্রত্যেকেই আমরা জানি। কিন্তু সত্য কথা যদি বলতে হয়, কমিশনের হাতে যদি, যেহেতু এখন একটা জায়গা তৈরি হয়ে গেল, কমিশন যদি এটা বলে যে আমার এত কম সময়ের মধ্যে এত কিছু কার্যক্রম করা সম্ভব হচ্ছে না, 45% যে শিক্ষকরা, মানে যোগ্য শিক্ষকরা নম্বর পেয়েছিলেন, তাদের জন্য আবার ফর্ম ফিল আপ শুরু, মানে পোর্টাল আবার ওপেন করতে হবে, আবার তাদের ফর্ম ফিল আপ শুরু করতে হবে, তারপর তাদের কাছে অ্যাডমিট কার্ড পৌঁছে দিতে হবে, তাদের সেন্টার নির্দিষ্ট করতে হবে। এটা একটা বেশ আমার কাছে সময় সাপেক্ষ ব্যাপার, সুতরাং আমি একটু সময় চেয়ে নিচ্ছি, 3 মাস না হলেও আমি 1 মাস চেয়ে নিচ্ছি, এটা হতে পারে। কমিশন এটা বললে সেখানে একটা জায়গা সুপ্রিম কোর্ট ছেড়ে রেখে দিয়েছে, যে সেটা যদি করতে চায় কমিশন, সময় যদি সে নিতে চায়, সেটা কিন্তু কমিশন নিতে পারবে। অর্থাৎ সুপ্রিম কোর্টের বিচারপতিরা এই সময়সীমা, মানে মানে পরীক্ষা বাড়ানো বা পরীক্ষার সময়সীমা বাড়ানো নিয়ে কোন রকম কথা বলেনি, মানে পরীক্ষা পিছনো নিয়ে, যেটা আর কি সহজ কথায়, যে পরীক্ষা যে পিছবে, পরীক্ষার ডেট যে পিছবে, সময়সীমা যে বাড়বে, সেটা নিয়ে কিন্তু কোন রকম স্পষ্ট কথা সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলেননি, কিন্তু কমিশনের উপর সেটা ছেড়ে দেওয়া হয়েছে। এখন কমিশন কি করবে সেটা আমাদের দেখার বিষয়। অবশ্যই আমার তোমার হাতে তো এটা নেই, সবটাই নির্ভর করছে আইনি যে পদক্ষেপ, মানে সুপ্রিম কোর্ট যেটা নির্দেশ দিয়েছে তার উপর, এবং এরপর কমিশন কি করবে তার উপর অনেকটাই। কিন্তু পরীক্ষা তোমাদের অবশ্যই অবশ্যই হবে, সেটা খুব ভালো করে মাথায় রেখো। হয়তোবা পরীক্ষার সময়সীমা একটু বাড়তে পারে, 1 মাস হতে পারে, 1.5 মাস হলেও হতে পারে, আবার নাও হতে পারে। তার জন্য আমাদের সবটাই নজর রাখতে হবে যে কি হচ্ছে, একটু সময় নিয়ে আমাদের ধৈর্য ধরে বসে দেখতে হবে, একটু অপেক্ষা করতে হবে যে কি হতে চলেছে। কারণ আমরা যদি দেখি যে যোগ্য শিক্ষকদের সমস্ত রকম ভাবে সুবিধা দেওয়ার প্রচেষ্টা রাজ্য সরকার করবে, কমিশন করবে, এটা তো খুব স্বাভাবিক। এবার তার উপর নির্ভর করছে কি হতে পারে সেটা। আমাদের বেশ কিছুদিন আমরা যদি দেখি, 2-4 দিন একটু এদিক ওদিক হলে আমরা আসল কি ঘটনা সেটা জানতে পেরে যাব। এখনই হতাশ হয়েও না, যারা পড়াশোনা করছো তারা কিন্তু মনে রেখো, পরিশ্রমের কোনো দ্বিতীয় পথ হয় না। পরিশ্রম তুমি যদি করো তুমি অবশ্যই সফলতা পাবে।
আর মাথায় রেখো, যেভাবে পরিশ্রম করছো ঠিক যেভাবে পড়াশোনা করছো সেভাবে পড়াশোনাটা চালিয়ে যাও। নিজেকে যদি আগামী দিনের শিক্ষক হিসেবে দেখতে চাও তাহলে অবশ্যই এই সব কথায় এখন কান না দিয়ে, নিজের মধ্যে সংশয় তৈরি না করে, হতাশাগ্রস্ত না হয়ে শুধু পড়াশোনা করে যাও। আর যদি সুযোগ পাও, যদি সময় একটু বাড়ে, রিভিশন করতে পারবে, তোমার প্রিপারেশনই আরো ভালো হবে, খারাপ কিচ্ছু হবে না। এটা বিশ্বাস করো, নিজেকে বিশ্বাস করো, নিজের পরিশ্রমটাকে বিশ্বাস করো, নিজের কাজটাকে বিশ্বাস করো, তোমার কনফিডেন্স দেখবে এমনি বেড়ে যাবে। সুতরাং ভয় পেও না, এমন কিচ্ছু হয়নি। যদি পরীক্ষা পিছয় সেটাও আমি তোমাদের সবার আগে জানানোর চেষ্টা করব যে কি হতে পারে, কি হতে চলেছে। বৈঠকে টিম সবসময় সেদিকে নজর রাখছে, আমি তোমাদের পাশে সবসময়তেই আছি। এবার আসি আরেকটা যে কথা বলছিলাম তোমাদের, যে 14 নম্বর যে মামলা যেটা খারিজ হয়েছে, আজকে যেটা শুনানি ছিল, সেটা একদম ছোট করে বলে দিই, বিস্তারিত যাব না সেই কথাটায়। সেটা হলো যে ধরো যারা 2016-র ক্যান্ডিডেট ছিলেন না এবং তারা সেই সময় তারা ফর্মও ফিল আপ করেননি এবং তারা তাদের ওয়েটিং লিস্টেও নাম ছিলেন না, কিন্তু সেই রকম কিছু আবেদনকারী আছেন যারা বলেছেন যে 2022 পর্যন্ত আমরা এলিজেবল ছিলাম, কিন্তু তাদের এখন বয়স সীমা বেড়ে গেছে, কিন্তু তাদেরকে যেন বয়সের রিল্যাক্সেশন দেওয়া হয় যাতে করে তারা পরীক্ষায় আবার বসতে পারে। কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিরা এই বিষয়টিকে একেবারেই মান্যতা দেয়নি, একেবারেই সেই মামলাটিকে খারিজ করা হয়েছে। এই প্রসঙ্গটাতে আমি খুব একটা বিস্তারিত বললাম না, তোমরা জানতে চাইলে পরবর্তীতে অবশ্যই বলবো। আসল ঘটনা এটা আমাদের, যে 7 দিন ফর্ম ফিল আপের সময়সীমা বাড়ানো হয়েছে, যে সমস্ত ইন সার্ভিস যোগ্য শিক্ষক আছেন যাদের নাম্বার 50% নেই, 45% আছে, শুধুমাত্র তাদের জন্য আবার পোর্টাল ওপেন হবে, তারা ফর্ম ফিল আপ করতে পারবে। এবং সেই ভিত্তিতেই দেখা যাচ্ছে যে 7 তারিখ আর 14 তারিখ সেপ্টেম্বরের পরীক্ষা যদি না হয় তাহলে ঠিক কতদিন পিছোতে পারে, আর ঠিক পরীক্ষার পিছনোর সম্ভাবনা কতটা, তার জন্য অবশ্যই আমাদেরকে প্রত্যেককে ওয়েট করতে হবে যে কি হতে পারে। তবে পরীক্ষা পিছনোর কিন্তু সম্ভাবনা একটু হলেও থেকে যাচ্ছে, একদম সত্য কথা, এটা বলতে বাধ্য হচ্ছি, পরীক্ষা পিছনোর সম্ভাবনা কিছুটা হলেও থাকছে। সুতরাং সেইভাবে নিজেদেরকে তৈরি করো, সময় আর একটু হাতে পাচ্ছ, মানে এটা খারাপ নয়, উপরন্তু এটা পজিটিভ হিসেবে দেখো, সময় আর একটু হাতে পাচ্ছ, আর একটু রিভিশন করতে পারবে। তোমরা অনেকেই আমাকে বলছিলে যে ম্যাডাম একটু দেরিতে শুরু করে ফেললাম, এখনো ঠিক বুঝতে পারছি না গোটা সিলেবাসটা, এত বড় সিলেবাস কি করে সমাপ্ত করব, কি করব। তাদের জন্য তো অবশ্যই খুব ভালো একটা সুখবর যে তোমরা আরেকটু সময় পেয়ে গেলে, মানে তোমাদের হাতে আরেকটু সুযোগ এসে গেল। সুতরাং সেইভাবে তৈরি হও, কম্পিটিশন কিন্তু বাড়ছে, মাথায় রাখবে, ফর্ম ফিল আপ যত বাড়ছে কম্পিটিশন তত বাড়বে। আর যদি অবশ্যই ফর্ম ফিল আপ পরীক্ষার ডেট যদি পিছিয়ে যায় তাহলে কিন্তু কম্পিটিশন আরো বাড়বে। যারা একটু পরে শুরু করেছে, যারা যে সমস্ত যোগ্য শিক্ষক, তাদের সঙ্গেও কিন্তু তোমাদের কম্পিটিশন শুরু হবে, কারণ তারা প্রিপারেশন নেবেন এবার সুতরাং সেইভাবে নিজেকে তৈরি করবে। সকলের জন্যই শুভ কামনা করব, যারা যারা সিরিয়াসলি পড়াশোনা করছো, অনেক দিন ধরে পরিশ্রম করছো। অনেক ছাত্রছাত্রীকে আমি নিজের চোখে দেখতে পাচ্ছি যারা প্রচন্ড পরিশ্রম করছো, এই চাকরিটা তাদের ভীষণ প্রয়োজন, আর্থিক দিক থেকে হোক, তার নিজের সম্মানের দিক থেকে হোক। আমি তাদেরকে পার্সোনালি চিনি, তাদেরকেও বলছি, সকলকে বলছি যে ভীষণ ভালো করে প্রিপারেশন নাও। কম্পিটিশন যখন বাড়বে, প্রতিযোগিতা যখন বাড়বে, তখন কিন্তু আরো কঠিন হয়ে উঠবে তোমার এই জায়গাটা। সুতরাং সেইভাবে তৈরি হও, বারবার রিভিশন করো। আর এই তোমাদের রিভিশন তোমরা কিভাবে করবে, অনেকে আমাকে প্রশ্ন করেছিলে তোমরা যে ম্যাডাম রিভিশনটাতে করব, কম সময়ের মধ্যে কি করে বেশি করে মনে রাখতে পারবো, সেই বিষয়ে কিছু বলে দেবেন। অবশ্যই আমি তোমাদের জন্য খুব তাড়াতাড়ি একটা ভিডিও নিয়ে আসবো যে তোমরা ঠিক কিভাবে রিভিশন করলে, ধরো রিভিশনের না অনেক অনেক রকমের টেকনিক আছে, ধরো আমি একভাবে পড়ে গেলাম, একদম শেষ মুহূর্তে গিয়ে আমি হয়তো রিভিশন করতে বসছি, এটা খুব একটা ঠিকঠাক পন্থা নয়। ঠিক কিভাবে রিভিশন করলে আমরা ভুলবো না, আমাদের পরীক্ষার সময় সবটা মনে থাকবে, এই সমস্ত বিষয়টা নিয়ে আমি তোমাদের একটা ভিডিওর মধ্যে বলে দেব। তাই পড়াশোনা চালিয়ে যাও, মাথায় রাখবে পরিশ্রমের কোনো সাবস্টিটিউট হয় না, পরিশ্রম করলে, পড়াশোনা করলে তুমি অবশ্যই সাফল্য পাবে। সকলে ভালো থেকো, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর অবশ্যই যদি তোমাদের কিছু প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে অথবা ফোন করে জিজ্ঞেস করতে পারো। আর এখন এই অবস্থায় তোমাদের কি মনে হচ্ছে, তোমরা কি ভাবছো, পরীক্ষা কি আদৌ পিছোতে পারে নাকি পরীক্ষা পিছোবে না, ঠিক কোনটা তোমাদের জন্য সুবিধাজনক হয় সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখবে। ওকে, ভালো থাকো।